এই পাহাড়ের প্রত্যেকটি কোণ প্রকৃতি শিল্পীর ক্যানভাসে আঁকা এক একটি চিত্র। আর এই পাহাড় টপে দিগন্ত বিস্তৃত ঢেউতোলা সবুজ ভ্যালির নামও তাই হয়তো চিত্রে। মানেভঞ্জন থেকে একের পর এক পাহাড়ি পথের বাঁক পেরিয়ে প্রায় 3 কিলোমিটার গেলেই এরকম একটা স্বপ্নের মতো ছবির পাহাড়ি উপত্যকায় চলে আসা যায়। দার্জিলিং জেলার মানেভঞ্জন হল সান্দাকফু যাওয়ার গেটওয়ে। দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আর সেই পথেই প্রথম পড়ে এই চিত্রে। অক্টোবরের মাঝামাঝি আমার দিন কয়েকের ঠিকানা ছিল মানেভঞ্জন থেকে 1 কিলোমিটার দূরের মাজুয়াতে। এক সকালে মানেভঞ্জন থেকে পাড়ি দিই চিত্রে, মেঘমা, টুংলু হয়ে টুমলিং পর্যন্ত। সেই পুরো পাহাড়ি পথের সৌন্দর্য প্রত্যেক মুহূর্তে আমাকে মুগ্ধ করেছে, অবাক করেছে। এই ব্লগে সেই স্বপ্নের জার্নিকেই তুলে ধরলাম। চিত্রেতে আমি বেশ কয়েক বছর আগে প্রথম আসি। তখন অবশ্য একটি হোমস্টে ছিল। এখন সেই জায়গায় বেশ কয়েকটি হোমস্টে, রিসোর্ট আর রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে। (8,340 ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং পাহাড়ের ইন্দো নেপাল বর্ডারের একটি গ্রাম হলো এই চিত্রে। এখানে দাঁড়িয়ে ঠিক মুখোমুখি পাহাড়টাই সীমানা। নেপাল সীমান্তে ভারতের একটি পাহাড়ি গ্রাম। অসংখ্য রঙিন প্রার্থনা পতাকায় মোড়া এই দিগন্ত বিস্তৃত পাহাড়ি উপত্যকার গ্রামে মাত্র 10 থেকে 12টি পাহাড়ি পরিবারই থাকে। এবার চলে এলাম চিত্রে মনাস্ট্রিতে। অনেক পুরনো এই মনাস্ট্রির বাইরের অংশটা অপেক্ষাকৃত নতুন তৈরি হয়েছে। একপাশে একের পর এক চড়তেন। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে মনাস্ট্রির মূল অংশে পৌঁছে গেলাম। পাশের এই ছোট্ট বাড়িটিতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন। মনাস্ট্রির একদিকে পাহাড়ের প্রান্তসীমায় একটা সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে সীমানার পাহাড় একদম হাত বাড়ানো দূরত্বে চলে এলো। একদিকে মিমটি এস্টেট, আরেকদিকে নেপালের পাহাড়। সামনের পাহাড়ের ঢাল জুড়ে ধাপে ধাপে চা বাগান, সবজি ক্ষেত, আর তার মাঝে মাঝে খাঁজে খাঁজে ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি। এ পাহাড় ও পাহাড়ের ঢাল বেয়ে পাইন আর ঝাউ গাছের সারি ক্রমশ নিচের দিকে নেমে গেছে। চিত্রে ছেড়ে এবার এসে পড়লাম লামিদুরায়। একটা লজ, দুটো খাবার দোকান আর মাত্র 2-3টি বাড়ি নিয়ে একটা খুব ছোট্ট জায়গা। মানেভঞ্জন থেকে 32 কিলোমিটার দূরে সান্দাকফু প্রায় 2 দিনের ট্রেক রুট। মাইলের পর মাইল জনমানবহীন সেই পথে এরকম ছোট ছোট 2-4টে জায়গাই আছে যেখানে খাওয়া দাওয়ার সাথে সাথে শরীরকেও বিশ্রাম দিতে হয়। আমি অবশ্য যাই গাড়িতেই, তবে এ পথের যে কোনো জায়গায় যেতে হলেই এরকম ল্যান্ড রোভার গাড়িতেই যেতে হবে। মানেভঞ্জন থেকে পারমিট করিয়ে টুমলিং পর্যন্ত একবেলার ট্যুরে যাওয়া আসার খরচ পড়েছিল 2500 টাকা। এই দোকানে চিপস, চকলেট, বিস্কুট ইত্যাদির সাথে ডাললে লঙ্কার আচার বিক্রি হচ্ছে। দুধ থেকে তৈরি হওয়া এটি হলো ছুরপি। পাহাড়ি পথে আলাদা করে এনার্জি দেয়। যারা গাড়িতে বা ট্রেক করে এ পথে আসেন তাদের কাছে এরকম 2-1টা দোকানই একটা বড় ভরসার জায়গা। চা বা পানীয়র সাথে মোমো, চাউমিন, ওয়াই সহ বিভিন্ন খাবার এখানে পাওয়া যায়। এই লম্বা পাত্রটিকে ছাতং বলে। এখানে মাখন, চা পাতা ও অন্যান্য বিভিন্ন উপকরণ সহযোগে টিবিটিয়ান চা তৈরি হয়। মানেভঞ্জন আর চিত্রে থেকে যে রোদ ঝলমলে আবহাওয়া দিয়ে এই জার্নি শুরু হয়েছিল তা ধীরে ধীরে কুয়াশা আর কনকনে হাওয়ায় বদলে গেল। টুমলিং পর্যন্ত এই 18 কিলোমিটার রাস্তা যত বাঁক নিতে নিতে উপরের দিকে উঠেছে তত জনমানব শূন্য হয়েছে, গাছপালার সংখ্যা তত কমেছে।
লামিদুরা ছেড়ে অনেকটা উপরে উঠে এলাম। ওপর থেকে দেখা গেল সেই গ্রাম। অজস্র প্রার্থনা পতাকা আর সবুজে ঘেরা এই লেক হলো ঝাও পুকুরি। পথের ঠিক পাশে বাঁদিকে পড়ল। আর এই লেকের অবস্থান নেপালে। পথের পাশে পাশে মাঝে মাঝেই নেপালের পাহাড় চলে আসছে। সীমান্তবর্তী অংশ হিসাবে এ পথে বেশ কয়েক জায়গায় মিলিটারি চেকপোস্টে নাম নথিভুক্ত করতে হয় আর দেখাতে হয় সচিত্র পরিচয়পত্র। আগেই বলেছি, মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত যাওয়া আসা নিয়ে খরচ পড়েছিল 2500 টাকা। আর টুংলু বা টুমলিংয়ে এক রাত থাকতে হলে আরও অতিরিক্ত 500 টাকা ধার্য করা হয়। এই দুটো জায়গাতেই থাকার ব্যবস্থা আছে, তবে খুব সীমিত, তাই আগে থেকে বুক করে রাখলেই ভালো হয়। এবার যেখানে এলাম সেই গ্রাম আর তার নাম পুরোটাই মেঘে মাখামাখি হয়ে আছে। একটা মিলিটারি চেকপোস্ট, তার পাশে একটা বহু পুরনো বুদ্ধ মনাস্ট্রি, একটা ছোট্ট চক বা চৌমাথা, আর একদিকে একটা রেস্টুরেন্ট কাম লজ। এই নিয়ে এই গ্রামের নাম মেঘমা। এই মনাস্ট্রিতে 108 রকমের বুদ্ধের বিগ্রহ রাখা আছে, আর লোকমুখে এটি মেঘমা মনাস্ট্রি নামেই প্রসিদ্ধ। এটাই মনাস্ট্রির পেছনের দিক। পেছন দিক থেকে উপরের কক্ষে ওঠার সিঁড়ি আছে, তবে আমি যখন যাই সেটি তখন বন্ধ ছিল। এই চর্তেনগুলি সবই এই মনাস্ট্রির পরলোকগত বৌদ্ধ পুরোহিতদের স্মৃতি রক্ষার্থে করা হয়েছে। এটাই এই মনাস্ট্রির সবচেয়ে পুরনো অংশ। একদিকে আছে বর্তমান বৌদ্ধ পুরোহিতের থাকার ঘর। এই মনাস্ট্রির পাশ ঘেঁষে এই পথে চলে গেছে সান্দাকপুর দিকে। উল্টো দিকে আছে এই লজটি। এখানেও খাওয়ার ব্যবস্থা আছে। 2600 মিটার উচ্চতায় অবস্থিত সিঙ্গালিলা রেঞ্জের অন্তর্ভুক্ত মেঘমা হল সান্দাকপু যাওয়ার তৃতীয় হল্ট। শিলিগুড়ি থেকে মানেভঞ্জনের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন পর্যন্ত ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3500, আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4500। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি থেকে সুখিয়া বা দার্জিলিং এসে সেখান থেকেও মানেভঞ্জন যাওয়ার প্রচুর গাড়ি আছে। শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় বা জংশন থেকে সুখিয়া বা দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাবে। মানেভঞ্জনে 1-2 দিন কাটিয়ে এখান থেকে পারমিট করিয়ে এ পথের শেষ গন্তব্য ফালুট পর্যন্ত একবেলা, 1 দিন, 2 দিন বা 3 দিনের ট্যুরে বিভিন্ন জায়গা ঘুরে আসা যাবে। মেঘ আর কুয়াশার ভেতর দিয়ে নিঝুম নিস্তব্ধ টুংলুতে এসে পৌঁছলাম। মেন রোডে গাড়ি পার্ক করে এই লেকের পাশ ঘেঁষে মাটির পথ ধরে এসে পৌঁছলাম নেপালের অংশে। এই লেকের পাড়ে অসাধারণ একটা অবস্থানে আছে জিটিএ ট্রেকার্স হাট। এ পথে এরকম সৌন্দর্যের মাঝে থাকাটাও একটা বড় প্রাপ্তি।
3036 মিটার উচ্চতায় অবস্থিত সিঙ্গালীলা রেঞ্জের অন্তর্গত এই টুংলুতে ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকেই নাকি সপার্শ্বত কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ছবিও পাওয়া যায়। তবে কুয়াশায় জড়িয়ে থাকা এই ভেজা ভেজা সবুজ পাহাড়ি গ্রামের ছোট ছোট ছবিগুলো আমার কাছে সবসময়ই থেকে যাবে। এই লেকের শেষ প্রান্তে আছে একটা ছোট্ট বৌদ্ধ মনাস্ট্রি। এই বৌদ্ধ মন্দিরের ঠিক উল্টো দিকেই জিটিএ ট্রেকার্স হাটের ভেতরে চলে এলাম। এখানে মোট 6টি ঘর আছে। এখানে একসাথে 30 জন পর্যন্ত থাকার ক্যাপাসিটি আছে, তবে আলাদা করে কোনো রুম ভাড়া দেওয়া হয় না, বেড ভাড়া দেওয়া হয়। পার বেড 400 টাকা। এই ট্রেকার্স হাট ছাড়াও এখানে আছে রাজু হোমস্টে। এই লজে একসাথে অনেকজন পর্যন্ত থাকে, তাই একপাশে এদের একটা সুবিশাল আকৃতির কিচেন আছে। ভেতরে থরে থরে বাসনপত্র রাখা, কেউ চাইলে নিজেরাও রান্না করে খেতে পারেন। এখান থেকে টুমলিং 2 কিলোমিটার, ধোত্রে 6 কিলোমিটার, সান্দাকপু 20 আর ফালুট 41 কিলোমিটার। লেকের পাশের এই কুয়াশাচ্ছন্ন আধো অন্ধকার পথ ধরেই টুমলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিলাম। সান্দাকপু আসার সেরা সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম আর মার্চ টু এপ্রিল। মার্চ এপ্রিলে এলে এ পথে রোডোডেন্ড্রন বা গুরাসের দেখা পাওয়া যায়। তবে যে সময় হোক না কেন যথেষ্ট শীতবস্ত্র আর অক্সিজেনের ঘাটতিজনিত ওষুধপত্র সঙ্গে রাখা ভালো। মানেভঞ্জন থেকে সান্দাকপুর পথে টুমলিং হলো ঠিক আধাআধি পথ, তাই যারা ট্রেক করে আসেন বেশিরভাগই নাইট স্টে করেন এখানেই। সেই চাহিদা মেনে এখানে বেশ কয়েকটি হোমস্টে আর লজ আছে। এই জায়গাটিও বেশ জমজমাট। একটা ছোট্ট দোকান আছে, এখানে টুকটাক জিনিসপত্র, নানা রকম খাবার পাওয়া যায়। 2970 মিটার উচ্চতায় অবস্থিত টুমলিং আসলে নেপালের অন্তর্ভুক্ত। আমরা যে পথ ধরে এসেছি তার বাদিকটা পুরোটাই নেপাল, আর এখানকার লজ, বাড়িঘর, হোমস্টে সবটাই সেই অংশে। এটা সিদ্ধার্থ লজ। এছাড়া এখানে আছে শিখর লজ, গুরুং হোমস্টে ইত্যাদি। এটা হলো মানেভঞ্জন থেকে ফালুট পর্যন্ত বিভিন্ন জায়গায় যাওয়ার ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশনের রেট চার্ট। আমার অভিজ্ঞতায় টুমলিং পর্যন্ত গাড়ির রাস্তার কন্ডিশন মোটের ওপর ভালো। এবার সংক্ষিপ্ত সময়ের কারণে টুমলিং পর্যন্তই যাওয়া হলো। এরপরে এখান থেকে গৌরীবাস, কালপকরি, সান্দাকপু, থাকুম, ফালুটের পথে তো ভবিষ্যতের জন্যই পড়ে থাকলো।